স্বাধীনতা পরবর্তী সময়ে ১৭ বার কাটাছেঁড়া করা হয়েছে সংবিধান, কিন্তু সংশোধনী নিয়ে বিতর্কের এখনো অবসান হয়নি। সম্প্রতি সিজিএস এর আলোচনায় বিশিষ্টজনরা বলেছেন, সংবিধানের বিদ্যমান কাঠামোতে একজন সাম্যবাদী মানুষও যদি ক্ষমতায় আসেন, তিনিও আসলে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন। তারা সংবিধান পুনর্লেখনের উপর জোর দিয়েছেন। অন্যদিকে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে রাজনৈতিক দলগুলো নির্বাচন কবে হবে সে বিষয়ে রোডম্যাপ দিতে তাগিদ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। মোটা দাগে এই সকল বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম সংস্কার বনাম দাবি। এই আলোচনা স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। সেই সঙ্গে আরো আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম ১৭ বার কাটাছেঁড়া করা হয়েছে সংবিধান, কিন্তু সংশোধনী নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। কেন শেষ হয়নি? মানে কাটাছেঁড়া যারা করেছে তারা সংবিধানটাকে ভালো কিছু করার জন্য করেনি, খারাপের জন্য করেছে। তারা তাদের মতলব সিদ্ধ করার জন্য কাটাছেঁড়া করেছে। কাটাছেঁড়ার উদ্দেশ্যটা যদি মহৎ হতো তাহলে তো এত বিতর্ক থাকতো না। এটা তো সহজ উত্তর। কারণ আসলে কাটাছেঁড়া করলেই, অপারেশন করলেই যে রুগী ভালো হবে তা কিন্তু না। অনেক সময় অপারেশন যদি ভুল অপারেশন হয়, রুগীর অবস্থা আরও খারাপ হবে। এখানেও তাই হয়েছে। অপারেশন রোগ হলে তো করতেই হবে, কিন্তু সেটা মানে আপনার ভালোর জন্য করছেন না খারাপের জন্য করছেন। এখানে খারাপের জন্য করা হয়েছে, যে কারণে অবস্থা খারাপের দিকে গেছে। এই পুরো সংবিধানটা এখন আপনার একটা স্বৈরতন্ত্র কায়েম করার জন্য যে সমস্ত মানে সুযোগ সুবিধা থাকা দরকার সবই এখানে আছে। এটাই কারণে, আর কিছু না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডাক্তার জাহিদুর রহমান। একই বিষয়ে আপনার মতামত জানতে চাই। রাজনৈতিক দলগুলো কারণে অকারণে বিভিন্ন সময় সংবিধান সংশোধন করেছে, কিন্তু যৌক্তিক সংশোধনী নিয়ে কিন্তু এখনো বিভিন্ন প্রশ্ন রয়ে গেছে। ধন্যবাদ। সংবিধান সংশোধন শুধু না, আমরা যদি আদি সংবিধানের কথা আসি, আমরা খুব শুনি যে ৭২-এর সংবিধান, আমাদের কেউ কেউ খুব আবেগপ্রবণ হয়ে ওটার কথা বলেন। ওটা ভালো সংবিধান ছিল না। আমরা কোনো দিন একটা ভালো সংবিধানের অধীনে কখনোই ছিলাম না। এটা নিয়ে কোনো মানে খুব দীর্ঘ আলোচনা করা যায়। ২-৩টা পয়েন্ট যদি এখনো উল্লেখ করি, সেই সংবিধানেও মারাত্মকভাবে ক্ষমতা সব এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে ৭২-এর সংবিধানেই। সেই সংবিধানেই আমাদের আইন বিভাগ বলে কিছু নাই। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আপনি যদি দলের বিরুদ্ধে ভোট দেন, আপনার সংসদ সদস্য পদ চলে যায়। তো তাহলে কিসের জন্য এই পার্লামেন্ট? আপনি এক ব্যক্তির যা ইচ্ছা সেটাই শেষ পর্যন্ত কার্যকর হবে। এক ব্যক্তির ইচ্ছা পূরণ করার রাবার স্ট্যাম্প সংসদ। এটা মানে ৭২ সালের সংবিধানেই ছিল। এরপর কাটাছেঁড়া হয়েছে এবং কিছু কিছু সংশোধনী আমাদের হয়তো একরকম কল্যাণের জন্যও হয়েছিল। যেমন আমি যদি ত্রয়োদশ সংশোধনীর কথা বলি, যেটা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছে, সেটার হয়তো যেভাবে গঠিত হবে সেটা নিয়ে ডিবেট আছে। আমরা বিচার বিভাগকে ইনক্লুড করেছি, কিন্তু ওটা এক ধরনের কল্যাণের জন্য হয়েছে। কিন্তু মজার ব্যাপার, আবার ওটা শেষ পর্যন্ত পাল্টে ফেলা হয়েছে যে পঞ্চদশ সংশোধনীতে। সো এই মুহূর্তে আমাদের সংবিধান যে জায়গায় আছে, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর পর সংবিধান এটা কিছুই না। এটা একটা হাস্যকর। পৃথিবীতে যারা সংবিধান নিয়ে কাজ করেন তাদেরকে যদি আমাদের এখনকার সংবিধানটা দেখান, 15th অ্যামেন্ডমেন্টের পর যেটা হয়েছে, যা যা করা হয়েছে, লোকজন হাসবে। এটা হাসির মতো বিষয়। খুবই বেসিক স্টুডেন্ট কনস্টিটিউশনের ও যদি এটা পড়ে, একটা সংবিধান বলছে এটার এতগুলো অনুচ্ছেদ, প্রায় 1/3 অফ দ্য আর্টিকেলস সংশোধন করা যাবে না। মানে আপনি ভবিষ্যতে মৃত্যু পর্যন্ত তাত্ত্বিকভাবে বাংলাদেশ যদি আরো 500 বছর বেঁচে থাকে, ওই 500 বছর এই আর্টিকেলগুলোতে হাত দেওয়া যাবে না, এরকম কথাবার্তা আমরা ঢুকিয়েছি। তো এটা একটা উদ্ভট ব্যাপার। এটা অবশ্যই সংশোধন করতে হবে, অথবা কেউ কেউ পুনর্লিখনের কথা বলছেন, সেই আলাপগুলো হতে পারে। ফলে আমাদের এটা মানতে হবে। এই সাথে আরেকটা কথা একটু যোগ করে দিতে চাই আমি, সেটা হলো ইভেন একটা খুব ভালো কনস্টিটিউশনে যদি 50 বছর আগে থাকতো, ধরলাম যে আমাদের ৭২-এর সংবিধানটা অসাধারণ ওয়েল রিটেন, তারপরও আসলে সময়ের সাথে সাথে নতুন নতুন প্রয়োজন আপনার আমাদের তৈরি হয়। সেই প্রয়োজনগুলোর সাথে সংবিধানকে পাল্টানোর, সংস্কারের মানে এটাকে সংশোধন করার প্রবাবিলিটি থাকে, এবং সেটা হওয়া উচিত। সুতরাং এই আলাপটা আছেই। এখন আমাদের সামনে যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে দুটো আলাপ আমরা করছি, আমরা যারা একটু বুঝি টুঝি। যদি আমাদের একেবারে গ্রাসরুটের মানুষ কি সংবিধান সংশোধন চাইছে? আমরা যে বলছি এই অভ্যুত্থানে জনগণের ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল সংবিধান সংস্কার অন্যান্য সংস্কারের সাথে, ইজ ইট ট্রু? আমরা কি সবার সাথে এই আলাপ করেছি?
আমরা যারা কিছুটা বুঝি এবং যারা মনে করি এইটা দরকার আছে, তাদের মধ্যে এখন দুটো ভাগ আমরা দেখছি। একটাকে মনে করছি যে সংস্কার করে মানে কিছু সংশোধনী এনে এটা করা যেতে পারে, আরেকটা গ্রুপ মনে করছি এটা একেবারে বাদ দিয়ে পুনর্লেখন, একদম নতুন একটা সংবিধান, অর্থাৎ আমাদের একটা সেকেন্ড রিপাবলিক আমাদের করতে হবে। এই একটা জায়গায় এসে ঠেকেছি এবং আলাপটা যে শুরু হয়েছে হেলদি, সমাজে সমাজে আলাপ হতে থাকবে, তর্ক বিতর্ক হতে থাকবে, হতে হতে একটা জায়গায় এসে আমরা হয়তো ডিসাইড করতে পারবো আমরা কি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব মাসুদ কামাল, চারিদিকে যেভাবে দাবি দাওয়া কিংবা দফার হিড়িক, আমরা কি বলতে পারি যে আন্দোলনের মৌসুম চলছে? না, এটা আসলে তা না। ব্যাপারটা কি আমি বলি আপনাকে, দেখেন মানুষ যারা নাকি রাস্তায় নামে, এরা কি সবাই খুব শখ করে নামে? খুব শখ করে নামে যে সংসারে অশান্তি, অথবা রাস্তায় যে একটু শান্তি করে আসি? ঘটনাটা কিন্তু তা না। তারা নিজেদের কিছু সমস্যা থাকে, তারা সমস্যা নিয়ে আগে নামতে পারতো না। আগে নামলে পরে ওই সরকার এই সমস্ত সমস্যাগুলিকে তারা নোটিশে নিত না, আমলে নিত না, না নিয়ে তারা পুলিশ দিয়ে তাদেরকে পিটিয়ে বের করে দিত। আগে এরকম একটা ব্যাপার ছিল, তারা রাস্তায় আসতে পারতো না। এখন তারা মনে করছে এই সরকার আর যাই হোক আমাদের তো ফিজিক্যালি মারবে না, আমাদের কিনে জেলে ঢুকাবে না, গুলি করবে না। তো আমাদের দেশে সমস্যাগুলি আছে, বাংলাদেশের মানুষের প্রচুর সমস্যা। এখন আপনি কোনো একটা সমস্যাকে ইগনোর করবেন কেন? সবাই বলছে নতুন সরকার আসছে, তাদেরকে সময় দেওয়া উচিত। হ্যাঁ, সময় দেওয়া উচিত, অবশ্যই সময় দেওয়া উচিত। এখন সময় দেওয়ার মানে এই না তাকে আমি আমার সমস্যার কথা বলতে পারবো না। কেন বলতে পারবো না? এই দেশের নাগরিক তো। এখন সরকার এটাকে হ্যান্ডেল করতে কীভাবে করবে? দেখেন, ফিজিক্যালি একজন আসলো, ওই দিন আপনার প্রধান উপদেষ্টা বললেন আপনারা আমাকে কাছে লিখিতভাবে দেন, বললেন তো বটে, কিন্তু লিখিতভাবে দেওয়ার পদ্ধতিটা কি? লিখিতভাবে আমি কি করে দেব? আমি কি লিখে ইনভেলপে ভরে পোস্ট করে দেবো না কি? হোয়াট ইজ দ্য ওয়ে? এই ওয়েটাকে আপনি বলেছেন। বিষয়গুলো হলো জানেন, এরা না খুবই মানে অস্পষ্টভাবে কথাবার্তা বলেন ওনারা। আমার যেটা মনে হয় কিচ্ছু না রে ভাই, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট করে দেন। ওয়েবসাইট, আমাদের মন্ত্রণালয়গুলো ওয়েবসাইটে কখনো ঢুকছেন? ঢুকলে আপনার মেজাজ গরম হয়ে যাবো ভাই। এটা ওয়েবসাইট না অন্য কিছু। খবর নিয়ে দেখেন এক একটা ওয়েবসাইট কত টাকা খরচ করে করছে। ওখানে একটা আপনার অভিযোগ বক্স রাখেন, অথবা একটা ইমেল অ্যাড্রেস দেন। এই ইমেল অ্যাড্রেসে আপনার অভিযোগগুলো আপনারা পাঠান, আমরা এগুলো জাজ করে দেখব। সেই অভিযোগ বক্সের অভিযোগগুলো আসলে কতটা আমলে নেওয়া হবে? হ্যাঁ, আমি এটাই বলছি যে আপনি এখন মানুষ দেখেন, একটা নতুন সরকার আসছে, এই জন্য কি আমার রিক্সা ভাড়া কমছে? কথাটা খেয়াল করেন। এই জন্য কি আলু পটলের দাম কমছে? কমাইতে পারছে তারা? পায় নাই। এখন আমি বাজার করতে যাই, আমি ক্লান্ত হচ্ছি, আমি আমার ক্লান্তির কথা বলতে পারবো না? এটা কেমন কথা রে ভাই? আমি বলতে পারবো না? আপনি বলবেন 7 দিন ওয়েট করেন। আমি যদি 6 দিনের দিন মারা যাই, তাহলে আমি 7 দিন ওয়েট করে আমার লাভটা কি? বাট আমার কথাটা হলো কি, আপনি একজন মানুষকে বলতে দিবেন, এবং সে বলার প্রক্রিয়াটা যদি রাস্তা বন্ধ হয়, এটা যদি খারাপ হয়, আপনি তাকে একটা সহজ পথ দেখান, এবং যে পথটা আপনি দেখাবেন সেই পথটা যে আসলে কার্যকর, ওখানে একটা মেইল করলে যে আপনি এটা আমলে নিচ্ছেন এবং তার প্রতিকার করছেন, সেটা তাদেরকে আপনি ইনফর্ম করেন যে আপনাদের এটা আমি পেয়েছি, আমরা দেখছি এর মধ্যে এই এই ধারাগুলির সমস্যা আছে, আসেন আমরা আলোচনা করি। এখন এই দেশে কি একমাত্র দুঃখে আছে পলিটিশিয়ানরা? কথাটা খেয়াল করেন। আমাদের উপদেষ্টারা মাঝে মাঝে মিটিং টিটিং করেন, প্রধান উপদেষ্টা মিটিং করেন, কাদের সঙ্গে করেন? পলিটিশিয়ানদের সঙ্গে করেন। আমি খুব ঢালাওভাবে বলি, মানে এটা আসলে এভাবে বলা ঠিক না। আপনি যে কোনো একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন যে তুমি এই সোসাইটির সবচেয়ে কোন শ্রেণীর উপর তোমার আস্থা কম, তারা বলবে পলিটিশিয়ানদের উপর আস্থা কম। যাদের উপর আমাদের আস্থা সবচেয়ে কম, যাদের কাছে যাদেরকে বিশ্বাস করে আমরা বারবার প্রতারিত হয়েছি, বারবার দুঃখ পেয়ে, তাদেরকে আপনি গুরুত্ব দিচ্ছেন কেন? একটা মানে ভাই সাধারণ একটা মানুষ এই যে আনসার আন্দোলন করছে, ওইটা নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু আনসার আন্দোলনের মধ্যে নাকি ছাত্রলীগ ঢুকছে, নাকি সরকার আওয়ামী লীগের লোকজন ঢুকছে, নানা ধরনের কথাবার্তা হচ্ছে, হয়তো ঢুকেছে, আমি এটা জানি না, বলতে পারবো না। বাট আমার কোশ্চেনটা হলো কি, ওরা তো একটা দাবি নিয়ে আসছিল, ওই দাবিটা আপনি আমলে নিয়েছিলেন, তাদের মেরে ভাগিয়ে দিলেন, আপনি জিতে গেলেন। এই জয় তো জয় না, যতক্ষণ পর্যন্ত তার পেইনটা আপনি ফিল না করবেন, তার পেইনটার আপনি একটা সমাধান না দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু পেইনটা নিয়ে থেকে যাবেন। এটা এই আন্দোলন স্বৈরাচার পালিয়েছে কারা? দাবি করা হচ্ছে ছাত্ররা। হ্যাঁ, ওকে ফাইন, জনগণ ছিল না? জনগণও ছিল। যে লোকটা প্রতিদিন তার জীবনযাপন নিয়ে কষ্টের মধ্যে ছিল, তাদের ক্ষোভ ছিল, এই সম্মিলিত ক্ষোভ কি ওখানে কাজ করেনি?
কেবল স্ফুলিঙ্গটাকে ইম্পর্টেন্ট, ওটাকে আলাদা করে দেখেন না। একদম স্পষ্ট সেই জায়গা থেকে আপনি বলছেন যে সঠিক প্রক্রিয়া নির্ধারণ করতে হবে, আসলে কিভাবে জনপ্রত্যাশার কথা সরকারের কাছে পৌঁছায়। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল, ডাক্তার জাহিদুর রহমান। 25 দিন বয়স অন্তর্বর্তী সরকারের কাছে এখনই সকল দাবি দাওয়া উপস্থাপন কতটা যৌক্তিক? আমি এই পয়েন্টেই আসছি। শুধু 25 দিন বললে খুবই কম বলা হয়। এই সরকার ক্ষমতায় এমন সময় এসছে, বাংলাদেশের ইতিহাসে এই রকম বিধ্বস্ত একটা সরকারের অবস্থা কোনোদিন ছিল না। ধরে একটা সরকার ক্ষমতায় এসে পুলিশ বলে কিছু নাই, এই পুলিশও পালিয়ে গেছে আওয়ামী লীগের অপশাসনের ফল হিসাবে। পুলিশকে পালাতে হয়েছে কেন? এরশাদ পতনের পর কি পুলিশ পালিয়েছিল? পালায়নি তো। এই আজও এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আজও কি আমাদের পুলিশ কাজ করতে পারছে ঠিক মতো? সন্ধ্যার পর কি পুলিশ থাকছে? বা রাস্তায় যখন পুলিশদেরকে দেখি আমি তাদেরকে খুব কনফিডেন্ট দেখি না। সো অনেক সমস্যা আসলে। এবং শুধু সেটা না, প্রশাসন প্রচন্ড রকম দলীয়করণ করে যে জায়গায় প্রশাসনকে রেখে যাওয়া হয়েছে। সো একটা সরকার তার দৈনন্দিন কাজ করার জন্য যে লিস্ট যা যা প্রয়োজন সেগুলো এই 25 দিন অতি অল্প সময়। এবং এই সময় যখন খুব অল্প সময় আপনি ম্যাসিভ ভাবে আন্দোলন করে ফেলেন। উদাহরণ দিই, ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারদেরকে হামলা করা হয়েছে, বিভৎস ব্যাপার, কোনো সন্দেহ নেই। এবং আমি এটা নিয়ে প্রথমে বলতে চাই যে যে কোনো কিছু হলেই যে ছাত্ররা একটা মব তৈরি করে ফেলতে পারছে, এটার বিরুদ্ধে সরকারকে খুব শক্তভাবে দাঁড়াতে হবে। আপনি কিছু একত্র করে গেলেন এবং ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক, কিন্তু এটার জন্য সারা দেশে ওনারা সরে এসছেন। কর্মসূচি দেওয়া হলো কমপ্লিট শাটডাউন। শাটডাউন শুধু না, আমি নিজে ডাক্তার প্র্যাকটিস না করলেও আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। আমার মনে আছে, জানা আছে, এই ধর্মঘটগুলোতেও জরুরি বিভাগ আপনি বন্ধ করতে পারেন না। আপনি সারা দেশে জরুরি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে গিয়ে রোগী ফিরে এসছে। আমি এখন যদি স্পষ্টভাবে এই প্রশ্ন করি আমার কমিউনিটির মানুষকে, জরুরি বিভাগের চিকিৎসা বন্ধ হওয়া মানে কিছু কিছু ডিজিজ আছে, কিছু কিছু অ্যাক্সিডেন্ট আছে যেখানে মিনিট ম্যাটার্স। আপনি মিনিটের এদিক সেদিকের জন্য আপনি মারা যেতে পারেন। সো এই ঘটনাগুলো কি ওভার রিয়াকশন না? আপনি কি দেখলেন যে এটা স্টেপ নেওয়া হয়েছে? মুহূর্তের মধ্যে হলো। আনসারদের কথা ইজ দ্য সেম। আনসারদের তো আলোচনা হচ্ছিল, সচিবালয়ে আনসারদের আলোচনা হচ্ছিল, ডিজি সহ সবাই সহ প্রতিনিধিরা বসে। এখন আপনি 25 দিনে এসে বলছেন আপনার এটা পুরো জাতি। এটা কিন্তু আনসারের একটা দুটো গ্রুপ আছে, একটা হলো ব্যাটালিয়ন আনসার, একটা হলো এটা সংযুক্ত বা আত্মিক, এরকম একটা আরেকটা আনসার, যেটা আসলে কখনো এদেরকে জাতীয়করণের মানে তাদের শর্তের মধ্যেই ছিল না। তারা চাইতে পারেন, আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত যে রাষ্ট্রের কাছে তাদের এক্সপেকটেশন থাকতে পারে, কিন্তু যখনই এই অল্প সময়ের মধ্যে একটার পর একটা ঘটনা ঘটে তখন আমরা না এটার মধ্যে একটা প্যাটার্ন দেখতে পাই। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় বা 2 দিনের মাথায় ডিপ্লোম্যাটদেরকে ব্রিফ করবেন, ওদিন ওনার রাস্তা বন্ধ করে বসে আছে তথ্য আপারা। সুতরাং এই ঘটনাগুলোকে আমরা যদি একত্র করি, ধারণা করার যৌক্তিক কারণ থাকে যে কোনো ধরনের চেষ্টা আছে। সুতরাং একটু সময় আমি মনে করি অবশ্যই তারা আসবেন, একটু সরকারকে স্টেবল হওয়ার সময় দেওয়া উচিত। ডক্টর জাহিদুর রহমান, একদিকে দেখা যাচ্ছে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ, অন্যদিকে আবার নির্বাচনী রোডম্যাপের কথা বলা হচ্ছে। সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্কারের বিষয়টি যদি আমরা বুঝতে চাই, বিশাল ক্যানভাসের ব্যাপার, সময় নির্ধারণ করে দেওয়া কি সম্ভব? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জাহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একদিকে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ, অন্যদিকে আবার রাজনৈতিক দলগুলো চাইছে নির্বাচনী রোডম্যাপ। আমরা যদি সংস্কারের বিষয়ে আসি, সেখানে আসলে বিশাল ক্যানভাস, সময় নির্ধারণ করে দেওয়া সম্ভব কি? সময় নির্ধারণ করা সম্ভব, কিভাবে সেটা আসছি। রাজনৈতিক দলগুলো রোড ম্যাপ চাইছে, মানে কথার কথায় রোড ম্যাপটা হতে পারে যে এখন থেকে 10 বছর পর নির্বাচন হবে, তো ওই 10 বছরে আপনি কি কি করতে চান। সো রোড ম্যাপ রাজনৈতিক দলগুলো চাইবে। বিএনপি প্রথম দিকে 3 মাসের মধ্যে নির্বাচন বা 6 মাসের মধ্যে নির্বাচন এই ধরনের কথাবার্তা বলেছে। এই মুহূর্তে বিএনপিও কিন্তু সেটা বলছে না, তারা একটা রোড ম্যাপ চাইছে। রাজনৈতিক দলগুলোর কাজ ক্ষমতায় যাওয়া, সোজা সাপটা কথা। রাজনৈতিক দল তৈরি করে মানুষ, ওই জন্য ক্ষমতায় গিয়ে কেউ কেউ বলবেন আপনি গিয়ে দেশটাকে নিজের করে লিখে নেবেন, তারপর লুটপাট করবেন, কিন্তু বেসিকলি নিয়ম হচ্ছে আপনি যাবেন এবং ইউ হ্যাভ গট সাম পলিসিস, এগুলো আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, যেটা ক্ষমতায় না গেলে কখনো হয় না। সো তারা তাদের সেই চেষ্টা করবে। এখন রোড ম্যাপ বা সময় নির্ধারণ কিভাবে সম্ভব, এটা যদি আগে আমরা নির্ধারণ করতে পারি। আমরা সংস্কারের কয়েকটা জায়গা আছে, কতগুলো সংস্কার আছে আমরা জাস্ট কতগুলো ডিক্রি দিয়ে, যেগুলো পরে যেহেতু সংসদ নাই, আমরা অধ্যাদেশ জারি করে সংস্কার করে ফেলতে পারি। পরবর্তীতে সংসদ এসে সেটাকে
আইন করে পাশ করে দিলেই হবে, আমরা একদম আইন করে সেটা কাজ করে ফেলতে পারবো, সম্ভব। ধরুন আমরা পুলিশ কমিশনের কথা বলছি, পুলিশের অপরাধ তদন্তের জন্য আলাদা কমিশন হবে, তাদের অনিয়ম তদন্তের জন্য আমরা অধ্যাদেশ দিয়ে করে দিলাম। এরকম অনেকগুলো সংস্কার আছে। আবার আমরা সংবিধান সংস্কার করব কিনা, এখন সংবিধান সংস্কার করার জন্য ওই যে পুনর্লিখন না সংস্কারও আমরা কিন্তু সংসদ ছাড়া করতে পারি, সেটা পরবর্তী পার্লামেন্ট সেটাকে র্যাটিফাই করতে হবে। সো ওটা যদি করতে হয় সেক্ষেত্রে আবার আলাপ আলোচনা ইত্যাদি ইত্যাদি। সো সংস্কারের লিস্ট তো হিউজ। আমরা যদি সবাই মিলে মোটা দাগে ডিসাইড করতে পারি কোন কোন সংস্কারগুলো এই মধ্যে করতে হবে, কেউ কেউ বলতে পারে শুধু নির্বাচনের সাথে জড়িত সংস্কারটুকু করো, নির্বাচন কমিশন সাথে প্রশাসন পুলিশ ঠিকঠাক করে নির্বাচন দিয়ে দাও। সো আপনি যদি ডিসাইড করতে পারেন কতটুকু সংস্কার লাগবে, কতটুকু করবেন, তাহলে সময় কত লাগবে সেটা ঠিক করা যাবে। ধন্যবাদ। ওইটা যদি ডিসাইড করি ওই অর্থে, সুতরাং সেটা 1 বছর 3 বছর 5 বছর, ইট কুড বি এনিথিং, যদি আমরা ডিসাইড। ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাসুদ কামাল, আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরাতে উদ্যোগ নেবে সরকার বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আবার আমরা যেমনটি জানি যে 18 সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে থাকার বৈধতা হারাতে যাচ্ছেন হাসিনা। ভারত কি হাসিনাকে ফিরিয়ে দিবে বাংলাদেশ চাইলে? আমার মনে হয় দিবে, কারণ না দিয়ে ভারতের কি লাভ? দেখেন ভারতের যে অবস্থাটা, ভারত অবশ্যই একটি বড় দেশ, খুব পাওয়ারফুল দেশ এবং সারা দুনিয়াতে খুব প্রভাবশালী দেশও একটা, কিন্তু তার সঙ্গে তার প্রতিবেশীদের সম্পর্ক ভালো না, কারোর সঙ্গেই ভালো না। বাংলাদেশের সঙ্গে ভালো ছিল হাসিনার আমলে, কাজে হাসিনা চলে যাওয়ার কারণে তারা একটু দুঃখিত হবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। তারা তো আর তাদের এত পছন্দের মানুষটা থাকলো না, এটা তার তো ভালো লাগবে না, তো তাদের ভালো লাগছে না, কিন্তু বাস্তবতা তো তাদের মেনে নিতে হবে। এখন বাস্তবতা হলো এদেশের, তারা যদি মিনিমাম সেন্স তাদের থাকে, তারা তো টের পাচ্ছে এদেশের মানুষও হাসিনা চলে যাওয়ার কারণে এদেশের মানুষের মধ্যে রিয়াকশনটা কি। এদেশের মানুষকে হাসিনার জন্য খুব কান্নাকাটি করতেছে, তা তো করতেছে না, এর মধ্যে তো অনেক দিন হয়ে গেছে। তো এখানকার পাবলিক সেন্টিমেন্টটাকে তারা যদি অনার করে, তাহলে তারা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গেই সম্পর্ক রাখার কথা ভাববে। যদি তারা ভাবে তাহলে তারা কি করবে? বাংলাদেশে হাসিনা নামের মধ্যে শতাধিক মামলা হয়ে গেছে এবং এই মামলাগুলি, হ্যাঁ কিছু কিছু মামলা আছে হয়তো রাজনৈতিক মামলা, আমি বলবো কিছু কিছু মামলা আছে, কিন্তু যুক্তি খুঁজলে সবগুলি মামলার সঙ্গে তার কোনো না কোনোভাবে সম্পৃক্ততা আছে, সেই তো পুলিশদের দিয়ে কাজগুলি করিয়েছে, তাই না? তো সেভাবে এই মামলাগুলো যখন উঠবে, উঠার পর এই মামলা একজন সে আসামি, 1 নম্বর আসামি, আসামিকে আদালতে হাজির থাকতে হবে না? থাকা তো উচিত। তারেক রহমান যখন তার বিরুদ্ধে মামলাগুলো উঠছিল তখন সে উপস্থিত ছিল না, তখন হাসিনা নানা রকম কথাবার্তা এবং সেগুলো অশ্লীল কথাবার্তা, অসৌজন্যমূলক কথাবার্তা উনি বলেন নাই, বলছেন তো। তো সেইভাবে তো এই মামলাগুলো উঠবে, উনি হাজির থাকা উচিত। উনি তো বলছেন যে তারেক রহমান উচিত সে মামলাগুলি ফেস করা, তো আমরাও তো বলবো আপনার উচিত সে মামলাগুলি ফেস করা। আপনি তো ভালো কথা বলেন, উনি তো কথাবার্তা তো খুব স্মার্ট, তো তাই না? দেখতাম তো তার প্রেস কনফারেন্সে এত এত বাঘা বাঘা সাংবাদিকদের উনি একাই সবগুলিকে সাইজ করতেন। তো উনি আসলেই পারেন, এখন এসে মামলাগুলি ফেস করেন, অসুবিধাটা কী আছে? আইন তো আছে, বিচার বিভাগ উনি যে বলেছিলেন বিচার বিভাগ স্বাধীন, এই স্বাধীন বিচার বিভাগ উনি ফেস করলেই পারেন, প্রবলেমটা তো নাই কোনো। তো ওনার আমলে যেরকম স্বাধীন ছিল এখনো তো ওই বিচারকরা আছে, নতুন তো বিচারক আপিল বিভাগ সব হাইকোর্ট থেকে, সব হাইকোর্ট আগের বিচারকগুলি আছে। তো ওনার নিয়োগকৃত স্বাধীন বিচার বিভাগ উনি ফেস করবেন না কেন? করবেন। এবং ভারতের যে ব্যাপারটা, ভারত না দিয়ে কি করবে? না দেওয়া মানে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। একটা ব্যক্তির জন্য, সে নারী হোক আর যাই হোক, একটা ব্যক্তির জন্য একটা রাষ্ট্র কখনো আরেকটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে, এতটা মূর্খ ভারত না ভাই। তারা বাংলাদেশকে বেছে নেবে শেখ হাসিনার বিকল্প হিসেবে। একটু সাময়িক একটা দুঃখ আছে, এই দুঃখ দিয়ে কয়দিন হয়তো একটু আতর থাকবে, ভিসা অফিসগুলি বন্ধ রাখছে, দুদিন পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। এবং হাসিনা আসলে ভাই সে আর নো হায়ার, শেখ হাসিনার মতো হাসিনার পতনের রাজনৈতিক শিক্ষাটা কি, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক, আমরা ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, আমাদের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের বেশ কয়েকটি বড় ঘটনা রয়েছে। এবার প্রতাপশালী হাসিনার পতনের রাজনৈতিক শিক্ষা কি? রাজনৈতিক শিক্ষা, এটা কিন্তু একটা ভালো কথা বলছেন আপনি। রাজনৈতিক শিক্ষা কিন্তু অনেক অনেক দেখেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি নিজেও কিন্তু আপনার এই হাসিনার যে পতন হবে এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। আমিও বিশ্বাস
হারিয়ে ফেলেছিলাম। অথচ দেখেন আমার চোখের সামনে কিন্তু এরশাদের পতন কিন্তু আমি দেখেছি। আমি নিজে সে আন্দোলনের সঙ্গে ছিলাম, তখন আমি ছাত্র ছিলাম। তো এরশাদের পতন কিন্তু আমি দেখছি, সম্ভব মনে করছি। কিন্তু হাসিনা যে পতন হবে এটা আমি একসময় আসলে বিশ্বাসই করতাম না, যে এই ভদ্রমহিলা এমনভাবে সব কিছু গুছাই নিয়েছে চারদিকে, যে তাকেও যে এভাবে পালাতে হবে। তো এখান থেকে এইটাই শিক্ষা, যে আপনি ওই যে অসময় অনেকে বলতো খুব মানে আপনার মানে আশাবাদী হয়ে বলতো যে রাত যত লম্বাই হোক একসময় তো শেষ হয়। কিন্তু বিগত সরকারের তৈরি করা অলিগাররা যদি টিকে থাকে, গণঅভ্যুত্থানের সুফলকে আমরা পুরোপুরি ভোগ করতে পারবো? গণঅভ্যুত্থানের সুফল ভোগ করার জন্য না অনেক অনেক বিষয় এখানে কিন্তু কাজ করে, সেটা অনেক বড় ব্যাপার। মানে গণঅভ্যুত্থান হয়েছে, সে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পর এখন পরিত্যক্ত আছে সব কিছু, আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব, এটা তো অনেক ঘটনা। যেমন কালকে আমি গণভবনের সামনে দিয়ে আসতেছিলাম, আসার সময় দেখি গণভবনের গেটগুলির মধ্যে আবর্জনা, ময়লা, দেয়াল ভাঙা। গণভবনটা যে এতদিন ধরে ঠিক করতে হবে এটা কিন্তু কেউ করতেছে না, না করাটা একদিক দিয়ে ভালো। আমি কিন্তু হ্যাপি এই কারণে, এগুলো ঠিক করে কি হবে, বরঞ্চ এখানে যে সব কিছুর যে আপনার মানে এই দুঃশাসনের যে কেন্দ্রটা, তার কি দুরবস্থা, এটা মানুষের সামনে একটা প্রতীকী একটা উপস্থাপন থাকুক, এটা আমি চাই। এটা খারাপ না, ধীরে ধীরে ঠিক করুক আস্তে আস্তে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি, যে স্বৈরাচার সে যত বড় পাওয়ারফুল হোক না কেন, এই জনতার যে সম্মিলিত ক্ষোভ, তার সামনে ভাই সে কিছু না। এটি হলো সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা। এই শিক্ষাটা যদি আমাদের পরবর্তী শাসকরা মনে রাখেন, তাহলে তারা হয়তো স্বৈরাচারী হয়ে উঠতে পছন্দ করবেন না অথবা চাইবেন না। কিন্তু আনফর্চুনেট হলো পৃথিবীর ইতিহাসে দেখা যায় এটা কখনোই কেউ মনে রাখে না, কখনোই কেউ মনে রাখে না, এবং যার যার মতো তারা আবার ক্ষমতা পেয়ে আবার একই রকম হতে থাকে। তো জনতাও তখন থাকে, আবার নতুন একটা ধরনের তারা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করে, আবার সেটা ভেঙে যায়। তবে একটা জিনিস হলো যে অন্যায় দীর্ঘস্থায়ী হয় না ভাই, অন্যায়ের একসময় পতন ঘটবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। ডাক্তার জাহিদুর রহমান, দানবীয় সরকারের নেক্সাসে যারা যুক্ত ছিল এবং ক্ষমতার সুবিধা ভোগী যারা ছিল, তারা অনেকে এখন সুর পাল্টাচ্ছে, ঠিক কি উদ্দেশ্যে? আসছি দুটো জায়গায় আমি একটু মাসুদ কামাল ভাইয়ের সাথে একটা জায়গায় একটু দ্বিমত করি। হাসিনাকে ফেরত দেয়া নিয়ে আমি মনে করি না হাসিনাকে ফেরত দেবে ভারত। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হলো বিজেপি সরকার বাংলাদেশ প্রশ্নে যে নীতি আছে, যে ধরনের ব্রিফিং দিচ্ছে, আমাদের মনে থাকার কথা কংগ্রেস নেতা শশী থারুর সেটাকে প্রটেস্ট করেছেন এবং উনি খুব সেন্সিবলি কথা বলেছেন। বাট হাসিনাকে ওখানে আশ্রয় দেওয়ার প্রশ্নে উনি কিন্তু বিজেপির পক্ষে আছেন। ওনার যুক্তিটা হচ্ছে দীর্ঘদিন শেখ হাসিনা যেভাবে সার্ভিস দিয়েছেন, বন্ধুত্ব এভাবে বলেছেন, এই বন্ধুত্ব ভারতের রক্ষা করা উচিত। শেখ হাসিনাকে ভারত চেষ্টা করবে, ভারতের জন্য এটা খুব বিব্রতকর কেস, চেষ্টা করবে হয়তো তৃতীয় কোনো দেশে পাঠাতে, বাংলাদেশে না দিতে। কারণ হচ্ছে ধরুন আপনি এই পরিমাণ ভারতের পক্ষে গিয়ে আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো আচরণ করেন এই ভারতের সাথে। সো যে পরিমাণ বেনিফিট আপনি দিয়েছেন, যা করেছেন, সেটার পর তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তার ইচ্ছের বিরুদ্ধে। এটা হলে ভবিষ্যতে ভারতের এই ধরনের সার্ভিস যদি প্রয়োজন হয়, কার কাছ থেকে পাবে? দেখা যাবে এই পরিস্থিতি দেখে ভারতের সাথে ভবিষ্যৎ ভারতের কোট আনকোট দালাল হতে যাওয়া যারা আছেন সরকারে থেকে, তারা তো হতে চাইবেন না, তাদের আতঙ্ক থাকবে। সেই কারণে আমি ধারণা করি ফেরত পাঠাবে না। আর গণভবনের ছোট্ট একটা জিনিস বলি, একটা দাবি উঠেছে কিন্তু এই গণভবনে আর কোনোদিন এই ভবনগুলো আর না, এই পুরো প্রান্তরটা আমাদের এই গণঅভ্যুত্থানের সাথে রিলেটেড। এটার মধ্যে যে ম্যাস কিলিং হয়েছে, আমরা অনেকে গণহত্যা শব্দটা ব্যবহার করছি, জুলাইতে আসলে প্রচুর মানুষ মারা গেছে, অসংখ্য, কিন্তু এটা ঠিক গণহত্যা ডেফিনেশন অনুযায়ী হয় না। এবং বর্বরতা সহ যা যা ঘটেছে সেটার একটা প্রতীকী রিপ্রেজেন্টেশনের মধ্যে স্মৃতিসৌধ, নিহতদের, আহতদের নাম সহ আরও যা যা সম্ভব সেটা থাকা। এবার আপনি বলছেন দিক পরিবর্তন করছে। হ্যাঁ, আমি চোখের সামনে খুব অবাক হয়ে দেখি, মানে ছোট থেকে সবচেয়ে বড় বিভিন্ন মানুষ মুহূর্তে ভুল পাল্টে ফেলার চেষ্টা করছেন। মানে এখন তো ডেটার যুগ, আমরা তো কে কি বলেছে, কে কি লিখেছে সব খুব স্পষ্টভাবে দেখতে পেরেছি। হঠাৎ করে সবাই আবার নতুন করে হাইব্রিড, আরেক ধরনের, ওই যে আওয়ামী লীগ বলতো যে হাইব্রিড বা কাউয়া, ওবায়দুল কাদের বলতেন, তাই হয়ে যাচ্ছেন। কারণটা খুব সোজা, আসলে তারা মনে করছেন, তারা ধারণা করছেন এটা করতে করতে তাদের ডিসগাইজ তৈরি করতে পারবেন এবং এই সরকারের সাথে তারা মিশে গিয়ে তাদের যে স্বার্থ আছে সেটা চরিতার্থ করতে পারবেন। হয় কি, একটা দেশে একটা সিস্টেমের মধ্যে থাকতে থাকতে আপনার একটা অভ্যস্ততা তৈরি হয়। আপনি মনে করেন যে সরকারের সাথে গেলেই, এবং এই সরকারটা যে ডিফারেন্ট সোফার আমরা অন্তত বলছি, দেখছিও, এটা আপনি আসলে ঠিক বুঝে উঠতে পারছেন। ডাক্তার জাহিদুর রহমান, যেহেতু অভ্যস্ততার কথা বললেন, একটু প্রশ্ন রাখতেই চাই আপনার কাছে। আমরা
বিভিন্ন সময় প্রতিহিংসার রাজনীতি, দোষারোপের রাজনীতি দেখে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি। সম্প্রতি আসলে ডক্টর কামাল হোসেনের সাথে ডক্টর ইউনূসের হাস্যোজ্জ্বল হাত মেলানোর ছবিটি অনেকেরই নজর কেড়েছে। জি। সেই জায়গা থেকে আমরা কি আশ্বস্ত হতে পারি যে রাজনীতিতে শিষ্টাচার ফিরছে? আমরা আশা করতে পারি, এবং আমি এই যে সরকারটা আছে, মানে ডক্টর ইউনূস কিন্তু এই যে হাস্যোজ্জ্বল ছবি শুধু কথা না, ডক্টর ইউনূস উঠে এসে, ডক্টর কামাল কিন্তু বেশ অসুস্থ, উনি গেছেন, আমরা বলতেই পারি ডক্টর কামাল যখন ওই পর্যন্ত গেছেন, উনি গিয়ে ডক্টর ইউনূসের সাথে ওনার সিটের ওখানে গিয়ে তো করতে পারতেন না, উনি উঠে আসলেন এবং এই সম্মান জানালেন। আমরা যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও চেষ্টা করবেন, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্যান্য দলের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু এই যে শত্রুতা নির্মূল করার যে ব্যাপার ছিল সেই জিনিসগুলো বাংলাদেশের রাজনীতি থেকে সেই আশা প্রত্যাশা করি আমরাও রাখছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।